আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম কমালো সরকার। এদিকে আওয়ামী লীগ ছাড়াও অনেকের আতাতের ইতিহাস আছে বলছেন রুজভী। জানাবো যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব শেখ হাসিনাকে আশ্রয় কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার। এবং সর্বশেষ জানাবো বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, পানিবন্দী আরো ৭ লাখ পরিবার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জ্বালানি তেলের দাম কমালো সরকার। জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। আজ দিনগত রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন। এদিন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফাউজুল কবির খান জানান, ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা, অকটেনের দাম ১৩১ টাকা ৬ টাকা কমিয়ে ১২৫ এবং পেট্রোলের দাম ১২৭ থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১ টাকা ২৫ পয়সা কমানোর কারণে প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, আপনারা বলতে পারেন যে অকটেন, পেট্রোল এগুলো বাড়ালো বা বড়লোকরা ব্যবহার করে, ওদেরকে ৬ টাকা কমালেন। এর কারণ হচ্ছে কি, এদের পরিমাণটা খুব কম, এটা কমালে এটার ইম্প্যাক্টটা কম হয়। এখানে ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি জ্বালানি মূল্য স্থিতিশীল থাকে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না। একটা ককটেক্ট আছে যেখানে যতটুকু দরকার করেছি। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমাদের এটা আরো কমাতে পারি। আওয়ামী লীগ ছাড়াও অনেকের আতাতের ইতিহাস আছে বলছেন রুজভী। আওয়ামী লীগ ছাড়াও অনেক রাজনৈতিক দলের আতাতের ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা অনেকেই দেখেছি অনেক সময় আতাত করতে। আমরা সেই আতাতকারী দল নই। ১৬ বছর আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেলেও সেই দলকে আমরা পেছনে ফেলে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার দল। সুতরাং একই সামগ্রিক একটি বিজয়ের মধ্যে আপনারা যে বিভেদ বিভাজনের চেষ্টা করেছেন, এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। রিজভী বলেন, আজকে যারা ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে খণ্ডিত করার চেষ্টা করছেন, নানাভাবে বিভাজনের চেষ্টা করছেন, তাদেরকে বলে রাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার দল, বীরত্বের সাহসের প্রতীকের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের দল। এই দল প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ে নেতৃত্বদানকারী দল। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতা শ্রমিকের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই তাদের অবদানকে খাটো করা যাবে না। রিজভী বলেন, এমন একটি শাসক এতদিন রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল যে কোনো ভদ্রতা জানে না, যারা কোনো শিষ্টাচার জানে না, যে ফ্যাসিবাদ সরকার নিজের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছে, কাটছাঁট করে সংবিধান বানিয়েছে শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে কবজার মধ্যে নিয়ে। কিন্তু গণশত্রুরা কখনো টিকতে পারে না। জনগণ যখন ধেয়ে আসে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, তখন নির্দ্বিধায় পুলিশ গুলি চালিয়েছে। তিনি বলেন, আমি এমনও শুনেছি তিনি যখন পালাচ্ছিলেন তখনও নাকি নির্দেশ দিচ্ছিলেন, তোমরা গুলি চালিয়ে রাস্তাঘাট পরিষ্কার করো। বিএনপির এই মুখপাত্র বলেন, গণতন্ত্রের সপক্ষে আরো অনেকেই লড়াই করেছেন, কিন্তু আমি বলবো যে বিএনপি ২০০৯ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলন করে গেছে। আজকে সবার আন্দোলনের অবদান এই অন্তর্বর্তী সরকার, যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই তো মূল লক্ষ্য, এর জন্যই তো লড়াই। তিনি বলেন, যারা এই ধরনের বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না। বিএনপি একটি বিশুদ্ধ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে বলেই স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যাবে না যে কথা বলেছিল, সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল বেগম খালেদা জিয়া। উনি তখন বলেছিল, এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের এরা বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর। তার প্রমাণ কি আপনারা পাননি? যারা দুধের বাচ্চাকে গুলি করে তাদের রক্ত পান করে, তারা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এটাই তো প্রমাণিত হয়েছে। রিজভী বলেন, হাসিনা যখন বলেছিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার চরিত্রই তাই। তিনি ৪৮ ঘন্টার মধ্যে আবার সেই এরশাদের অধীনে নির্বাচন চলে গেলেন।
তখন তার সঙ্গে কিন্তু আরো কিছু রাজনৈতিক দল গিয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একাই যায়নি, আরো অনেক দল গিয়েছিল, কিন্তু বেগম জিয়া তিনি যাননি। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকা আজকে সেটা কি প্রমাণিত হয়নি। আওয়ামী লীগের নেতারা বলেছেন ৭ জানুয়ারি নির্বাচনে অন্তত বিএনপি অংশগ্রহণ করলে একটা ফ্রেশ সেভিং হতো। সুতরাং তারেক রহমানের সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি ৫ আগস্টে গণতন্ত্রের বিজয়। যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ৪ সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, বিকেল ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের ২ অংশের সঙ্গে প্রথম মতবিনিময় সভা। খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন অধ্যাপক আহমেদ আল আব্দুল কাদের, আওয়ামী লীগ মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসির আলী। বাংলাদেশ খেলাফতের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দল থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। জিএম কাদেরের নেতৃত্বে যারা জাতীয় পার্টির প্রতিনিধি দল থাকতে পারেন: আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুর রহমান চুন্নু, মাসরুর মাওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেবেন এনপিপির চেয়ারম্যান ফয়জুজ্জামান ফরাদ। এই জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের একটি এম গোলাম মাওলানা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাউন সাদিক, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম মতবিনিময়ে অংশ নেবেন বলে জানা গেছে। ১২ দলীয় জোটের নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এই জোটের দলে জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল থাকতে পারেন। শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাসদের। তার সঙ্গে নাজমুল হক প্রধান, মুস্তাক হোসেন, আব্দুল কাদের হাওলাদার, কাজী সদরুল হকের থাকার কথা রয়েছে। এদিকে গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির ১৪ দলীয় জোটের শরিকরা আমন্ত্রণ পায়নি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোটও আমন্ত্রণ পায়নি। শেখ হাসিনাকে আশ্রয়, কূটনৈতিক উভয় সংকটে মোদী সরকার। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে পালিয়ে যান। ৩ সপ্তাহের বেশি হয়ে গেল। চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনা থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এর মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকারের শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়ালি পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদী সরকার। মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দলটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বেকায়দা ফেলেছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কে সমান সচেতন রয়েছে। অনলাইন টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে কিনা অথবা তাকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক কোনো দাবি আছে কিনা এমন প্রশ্ন শুক্রবার এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আপনি যে প্রশ্ন করেছেন তা হাইপোথেটিক্সের মধ্যে রয়েছে। এমন হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস আমাদের নেই। বাংলাদেশি মিডিয়ার একাংশ যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করার কৌশল হিসেবে তুলে ধরেছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছে, তখন উভয় দেশের সিনিয়র রাজনীতিদের কথোপকথনে এটা বোঝা যায় যে প্রত্যাপন্ন এখন পর্যন্ত প্রকৃতপক্ষে অনুমানিক ভিত্তিক শেখ হাসিনা হত্যা করে শুরু করে মানবাধিকার বিরোধী ক্ষমতাপক্ষে ১০০ ফৌজদারি মামলার মুখোমুখি টেলিগ্রামের এই প্রতিনিধিকে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন তাকে শেখ হাসিনা ফেরত পাঠাতে বলার দায়িত্ব এবং তাদের সেটা বলা উচিত। মির্জা ফখরুল প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে মিটিংয়ে তিনি এ বিষয়টি উপস্থাপন করেছেন। বর্ষীয়ান এই রাজনীতিকে আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের নেই, কিন্তু তাকে ফেরত আনার দাবি জানিয়েছি। তিনি যেসব অপরাধ করেছেন তার সবটাই বিচার করতে হবে।
বাংলাদেশে। আমি জানি না কেন ভারতের কাছে এই বিষয়টি তুলে ধরেনি অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুলের মন্তব্য ভারতের এস্টাবলিশমেন্টের প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা বলেছে, হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ ভারত চাপ দিয়ে রাখেনি। শেখ হাসিনা ভারতেই থাকতে পারবেন না, অন্য কোনো দেশে যাবেন। এই নিয়ে জল্পনার মধ্যে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন। এই বিষয়ে আমরা আর বাড়তি কোনো কথা বলব না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাপন্ন এবং তিনি কোথায় আছেন এই বিষয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের ভেতরে একজন ব্যক্তি স্পষ্ট ছিলেন। এই বিষয়টিকে আজকের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম লিনস্পিন হিসেবে দেখছেন অনেকে। ওই সূত্রটি বলছে, বিএনপি শেখ হাসিনা ফেরত পাঠানোর কথা বলেছে, কিন্তু যারা সরকারে নেই তাকে ভারতে অবশ্যই আমন্ত্রণ করে আনা হয়নি। তবে তিনি ভারতে পৌঁছে ঘোষণা দিয়েছেন যে ভারতকে তাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত 3 সপ্তাহে বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সারা বিশ্বে, বিশেষ করে ভারতের প্রতি সাধারণ মনোভাব উভয় ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে আওয়ামী লীগকে দুর্নীতিমুক্ত করার নামে বিচারক, সিনিয়র কার্যকরী সরকারি কর্মকর্তা ও শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতে মূলত ছাত্র আন্দোলনের ও ইসলামপন্থী দলগুলোর তরুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে। অনেক সাংবাদিক, নাগরিক সমাজের সদস্য এবং আওয়ামী লীগের নেতারাও মামলার জালে জড়ানো হয়েছে। এটা সাধারণ মানুষের মধ্যে ভীতিকর সঞ্চার করেছে। হত্যা মামলার অভিযুক্ত করার পর একজন সিনিয়র সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, মিডিয়া নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তরুণ নেতারা ও ইসলামপন্থীরা বাংলাদেশে আর কোনো মুক্ত মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান নেই, কিন্তু কিছু তরুণ নেতা এখন জাতীয় বীর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে। এতে প্রশ্ন উঠেছে যে এই দুই দেশের নিকট ভবিষ্যতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে কিনা। বিএনপির একজন সিনিয়র নেতা একমত যে তরুণ নেতাদের প্রতি 1 মাস আগেও জনগণ সমর্থন দিয়েছিল, কিন্তু এখন তাদের বাড়াবাড়ি জনগণ ভালোভাবে নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, এসব নেতার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ নাই। এটাই অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এজন্যই আমরা দ্রুত একটি নির্বাচন দাবি করছি, যাতে নির্বাচিত সরকার দেশ চালাতে পারে এবং তাদের জবাব দিতে থাকে। ভারতের এস্টাবলিশমেন্টের একটি সূত্র বলছে, বাংলাদেশের নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীব নয়াদিল্লি, কিন্তু পুরো প্রক্রিয়া অনুকূলে নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।